নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন কেন গণহত্যার বিচারের ব্যাপারে তোড়জোড় করলো না? নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন কেন বলল যে প্রশাসনে বা সরকারে সব জায়গায় বিএনপি সেটআপ? তখন কেন এই কথাগুলো বললো না? এখনো পর্যন্ত ওই প্রশাসন বা সরকারের সেটআপটা ওইটা আওয়ামী লীগের যে সেটআপ ছিল ওইটাই রয়ে গেছে, ওইটা পরিবর্তন সরকার করতে পারেনি। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র, যে বাকশাল তন্ত্র ছিল, যে ফ্যাসিস্ট অফিসাররা ছিল, তারা সেই জায়গাতে রয়ে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে প্রশাসন অনেকটা আসলে বিএনপি ঘেঁষা হয়ে পড়েছে এবং এমতো অবস্থায় আসলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। যেখানে এই কথাগুলো আসলে বিএনপির বা জামাত ইসলাম বা গণ অধিকার পরিষদের বলার কথা। কারণ কি? কারণ দেখেন, এনসিপির দুইজন উপদেষ্টা বর্তমানে এই সরকারে রয়েছে। একজন হলেন আসিফ মাহমুদ আর একজন মাহফুজ আলম, যিনি আসলে কৌশলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন। পরবর্তীতে আরও একটা কৌশল নিয়ে তিনি মানে প্রমোশন নিয়ে তিনি আবার তথ্য উপদেষ্টা হয়েছেন। তো যাই হোক, এবং সরকারের বিভিন্ন দপ্তর, সেক্টর, মন্ত্রণালয়, সেখানে কিন্তু ছাত্রদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে এবং সেখানেও কিন্তু এনসিপির নেতারা। তার মানে কি? তার মানে এই অভিযোগটা বিএনপি বা অন্য দলের করা উচিত যে প্রশাসন, সরকারে এই ধরনের উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সেক্টরে, দপ্তরে সরকারের মানে এনসিপির ছাত্র প্রতিনিধি তারা থাকা অবস্থায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এই কথা বলা দরকার ছিল বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদের। কিন্তু উল্টো বলল নাহিদ সাহেব। তাহলে নাহিদ সাহেব এই কথা বলার কি আসলে যৌক্তিকতা আছে? আমার মনে হয় যে ওই যে তাদের লোক রয়েছে না, আমরা তো কিছুদিন আগে পদত্যাগের দাবি করেছি যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সহ যে সকল ছাত্র প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে রয়েছে, মিনিস্ট্রিতে রয়েছে, তাদের পদত্যাগ করতে হবে। যেহেতু এই পদত্যাগের দাবিটা খুবই জনপ্রিয় হয়েছে, পরবর্তীতে ইশরাক হোসেন সহ বিএনপির অনেক নেতারা বলেছেন যে এই ছাত্র উপদেষ্টাদের যেহেতু তারা দল গ্রহণ করেছে সেহেতু তাদের পদত্যাগ করতে হবে। এই জন্য মূলত চাপ সৃষ্টি করার জন্য এটি বলা হয়েছে যে প্রশাসনে ম্যাক্সিমাম বিএনপির লোকজন। আরে ভাই, আমরা তো দেখেছি যে 15-16 বছরে আপনার বিএনপি, জামাত বা অন্যান্য দলের লোক বঞ্চিত হয়েছে। বরং প্রশাসনকে 3টি ধাপে সাজানো হয়েছিল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এবং সর্বত্র আমি আসতেছি সেখানে কিন্তু সর্বত্র আওয়ামী লীগ। এই সরকার আসার পরে কয়জন আওয়ামী লীগের সেই অফিসারদের শাস্তি দিয়েছে? যারা 14 সালের নির্বাচন কমিশনার ছিলেন, ডিসি ছিলেন, এসপি ছিলেন, কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে? যারা আপনার 18 সালের ছিলেন, যারা 24 সালের ছিলেন, সেই নির্বাচন কমিশনার, ডিসি, এসপি, নির্বাচনের সচিব, কর্মকর্তারা কয়জনকে শাস্তি দিয়েছে? আমলা কামলা যারা ছিল কয়জনকে শাস্তি দিয়েছে? কাউকে দেয়নি। হাতে গোনা সর্বোচ্চ 2-1 জনকে। অর্থাৎ ওই যে আওয়ামী লীগের সেটআপ, সেই সেটআপটা পুরোপুরি এখন আসলে আপনার সরকারে রয়েছে। এবং ভাই যেটি বললেন যে ওই মন্ত্রীদের এপিএস, পিএস যারা ছিলেন, সচিব যারা ছিলেন, তাদেরকে আরও বেশি প্রমোট করা হয়েছে এই সরকার আমলে, তাদের প্রমোশন আরও বাড়ানো হয়েছে। সেই জায়গায় উল্টো এই যে আওয়ামী লীগের যে প্রশাসন, সেইটাকে না ভেঙে উল্টো বলা হচ্ছে যে এটা বিএনপি, জামাত বা অন্যান্য দলের প্রশাসন। তাহলে এই যে প্রশাসনে আমি শেষ করি, ফলাফল কি আসলো? এখনো পর্যন্ত ওই প্রশাসন বা সরকারের সেটআপটা ওইটা আওয়ামী লীগের যে সেটআপ ছিল ওইটাই রয়ে গেছে, ওইটা পরিবর্তন সরকার করতে পারেনি। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র, যে বাকশাল তন্ত্র ছিল, যে ফ্যাসিস্ট অফিসাররা ছিল, তারা সেই জায়গাতে রয়ে গেছে। দেখেন, এখনো পর্যন্ত যেটি আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের মধ্যে আপনার 80% ছাত্রলীগের বা আওয়ামী পরিবারের, সেই পুলিশের 80% কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে? যারা আপনার ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালালো, সেই পুলিশ কয়জনকে গ্রেপ্তার করেছেন, কয়জনের মামলা দিয়েছেন? র্যাব বলেন, বিজি বলেন, কাউকে ধরা হয়নি। 2-1 জনকে ধরে আইওয়াশ করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের সেটআপ পুরো আওয়ামী সেটআপ এবং সরকারের সেটআপ পুরো আওয়ামী সেটআপ। দেখেন, আমি একটি তথ্য জানি, সেটি হলো একজন উপদেষ্টা বলছিলেন যে যেহেতু আসলে আওয়ামী লীগ 3 ধাপে আসলে ওই আওয়ামী সেটআপটা দিয়েছে, সুতরাং এখন যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাষ্ট্র চালাতে পারবো না। এবং তাদের মধ্যে এই ভয়ও রয়েছে যে এখন যদি আমরা অন্যদের প্রমোশন দিই, 3-4টা প্রমোশন, সেক্ষেত্রে বিএনপি, জামাতের ম্যাক্সিমাম যারা ছিল সমর্থক বা যারা একসময় ছাত্র দল বা ছাত্র শিবিরের রাজনীতি করেছে, তারাই প্রমোশনটা পাবে এবং এরা হয়তো এই সরকারের কথা শুনবে না, এরা হয়তো এদের দলীয় যে স্বার্থ সেটা বেশি বিবেচনা করবে। এই জন্য মূলত যেটি করা হচ্ছে যে তারা বলছে যে যদি এদেরকে ভয় দেখিয়ে আমরা কাজ করাতে পারি সেটাই তো মন্দের ভালো।
এই জন্য আওয়ামী সেটআপটা পুরোপুরি এই সরকার রেখে দিয়েছে। আপনার যারা আওয়ামী লীগের সচিব ছিল সুবিধাভোগী কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে? এই যে চিত্র জনাব রাশেদ আপনি যারা বলছেন এটা খুবই ভয়াবহ চিত্র। যদি জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই অবস্থায় এখনো বহাল থাকে আপনার বক্তব্য অনুযায়ী, এই ভয়াবহ চিত্র তাহলে আপনার সংস্কারের অবস্থাটা কি? দেখেন, আমরা যেটি বলেছি যে আওয়ামী লীগ যে না, সংস্কারটা এখনো শুরু হয়নি। আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে এখনো পর্যন্ত আমরা সংস্কার শুরুই করিনি। অর্থাৎ তারা যে প্রস্তাবনা রেডি করেছে সেইটা তারা আসলে বাস্তবায়ন করার একটি চেষ্টা করছেন বা ঐক্যমতে আসার একটি চেষ্টা করছেন। আগে যে আওয়ামী সেটআপে যে দেশটা চলতো এখনো সেই সংস্কার ছাড়াই এখনো পর্যন্ত আওয়ামী সেটআপেই দেশটা চলতেছে। তবে প্রধান উপদেষ্টার বিষয়ে আসলে খুব বেশি সমালোচনা নাই। প্রধান উপদেষ্টাকে আমরা সম্মান রেখেই বলছি। এই উপদেষ্টা পরিষদেই কয়েকজন উপদেষ্টা রয়েছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। যখন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আসে তখন সেই উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে বিভিন্নভাবে বোঝান যে দেখেন, আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় তারা চায় না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে আন্তর্জাতিকভাবে আপনার উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হবে। এইভাবে কিন্তু প্রধান উপদেষ্টাকে বোঝানো হচ্ছে, যার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, অংশ নিবে কি নিবে না সেটি কিন্তু আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। দেখেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে। আমরা এখানে তো এনসিপি বলেছে যে বিএনপির কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। এটা তো একটা ভুয়া কথা। দেখেন, নাহিদ ইসলাম তিনি সরকারের উপদেষ্টা ছিলেন না। এই নাহিদ ইসলামকে আপনার ছাত্র জনতা, তিনি উপদেষ্টা হতে চাইলেন, ছাত্র জনতা কেন তাকে সমর্থন দিল যে হ্যাঁ, নাহিদ ভাই যেহেতু আপনার সরকারের মানে এক দফার মুখপাত্র ছিল, তিনি এক দফার ঘোষণা দিয়েছেন, সুতরাং তিনি যদি সরকারে যান তাহলে অন্তত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, গণহত্যার বিচার করা হবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা হবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে এবং পরবর্তীতে আগামী নির্বাচন কিভাবে হবে সেটির একটি বন্দোবস্ত তৈরি করা হবে। কিন্তু নাহিদ ইসলাম কি করলেন? এই কাজগুলো তিনি শেষ না করেই তিনি পদত্যাগ করেছেন। এখন যদি পদত্যাগ করার পরে যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আরে ভাই, তুমি যখন সরকারে ছিলা তুমি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করো নাই? তুমি কেন ক্যাবিনেটের উপর চাপ সৃষ্টি করো নাই? যদি ক্যাবিনেট রাজি না হইতো আমাদের কাছে এসে বলতা যে ক্যাবিনেট রাজি হচ্ছে না, এই সকল উপদেষ্টারা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। ভাই, নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন কেন গণহত্যার বিচারের ব্যাপারে তোড়জোড় করলো না? নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন কেন বলল যে প্রশাসনে বা সরকারে সব জায়গায় বিএনপি সেটআপ? তখন কেন এই কথাগুলো বললো না? আজকে নাহিদ ইসলাম যেহেতু রাজনীতি করেন, সুতরাং রাজনীতি করতে গেলে কিছু কথা সেই জন্যই তিনি বলছেন।